Thank you and welcome back to our channel Special Science Classes. আমরা ক্লাস 12 এর তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম অধ্যায়টি আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব, থার্ড পার্ট। আমরা আজকে লোরেঞ্জ বল সম্পর্কে জানব। একটা গতিশীল আধান যদি কোনো চৌম্বক ক্ষেত্রের অভিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করে তবে তার গতিপথ কেমন হয়, বৃত্তাকার গতিপথ হয় সে সম্পর্কে জানব। আর যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে অন্য একটা কোণে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে কোনো গতিশীল আধান তবে তার গতিপথ স্পাইরাল বা হেলিক্যাল হয় সেই বিষয়টা জানব। এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কয়েকটি বিষয়, যে তড়িৎবাহী কোনো তারের ওপর চৌম্বক ক্ষেত্র কিভাবে বল প্রয়োগ করে। কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা তড়িৎবাহী তার রাখা যায়, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা যায়, তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কতটা ফোর্স এক্সপেরিয়েন্সড করে যদি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখা যায়। এবং দুটি প্যারালাল রিজু পরিবাহী যদি রাখা যায়, দুটা সমান্তরাল তার দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার দুটা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে এবং সেই আকর্ষণ বিকর্ষণ বলের মান কত। এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, তারা নিজেরাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কি বললাম, দুটি সমান্তরাল সুদীর্ঘ রিজু পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, একই দিকে তড়িৎ প্রবাহিত হয় যদি তার দুটার, তারা আকর্ষণ করবে। বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে তারা বিকর্ষণ করবে, কারণ তড়িৎ পরিবাহী কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডে অন্য তারটা রয়েছে তড়িৎবাহী, তাই সে বল অনুভব করবে। বা এই তড়িৎবাহী তারের জন্য এর কাছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এ বল অনুভব করবে। আসলে দুটোই বল অনুভব করবে, হয় পরস্পরকে আকর্ষণ করবে, না হয় পরস্পরকে বিকর্ষণ করবে। সে আকর্ষণ বিকর্ষণ বলের মান জানবো, কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে। একটা কারেন্ট ক্যারিং লুপ, একটা কুণ্ডলী যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখা যায় তাহলে সেটা কীরকম টর্ক অনুভব করে, এই বিষয়গুলি আজকে জানব। কোনো একটা আধান, তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রিক ফিল্ডে থাকলে, কি বললাম, কোনো একটা তড়িৎগ্রস্ত কণা বা আধান যদি তড়িৎ ক্ষেত্রে থাকে, আধানটা গতিশীল হোক বা স্থির হোক, তড়িৎ ক্ষেত্রে থাকলে সেটা বল অনুভব করে তড়িৎ ক্ষেত্রের কারণে। সেই বলের মান হচ্ছে কিউ ই। আধান যদি হয় কিউ, তড়িৎ ক্ষেত্র যদি হয় ই, তার আধানটা যে বল অনুভব করবে তড়িৎ ক্ষেত্রে থাকার জন্য তার মান হচ্ছে কিউ ই। মনে করলাম আধানটা প্লাস কিউ নিলাম, আধান হচ্ছে কিউ, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র ই, তাহলে ওতে বল অনুভব করবে যাকে বলা হয় লোরেঞ্জ তড়িৎ বল। কিউই, যেহেতু ধনাত্মক আধান রেখেছি তাই তড়িৎ ক্ষেত্রে সেই ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের অভিমুখেই বল অনুভব করবে, এদিকে বল অনুভব করবে, যার মান হচ্ছে কিউই। আর যদি আধানটা স্থির থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রে বল অনুভব করবে না, কিন্তু গতিশীল একমাত্র হলে চৌম্বক ক্ষেত্রেও গতিশীল আধান একটা বল অনুভব করে। আমরা এগুলো আলোচনা করেছি। আধানের গতিবেগ, আধানটা যদি গতিশীল হয়, আধানের গতিবেগ সমান ভি হলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সমান বি হলে
লরেঞ্জ বা লোরেঞ্জ যাই বলি না কেন, ম্যাগনেটিক ফোর্স, তা এম দিয়ে ডিনোট করছি, এফ এম ইজ ইকুয়াল টু কী হবে, কিউ ইন্টু ভি ক্রস বি। এটা তোমরা জানো, আলোচনা হয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুটোই যদি একসাথে থাকে, অর্থাৎ একটা গতিশীল আধান যদি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে প্রবেশ করে বা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে একটা কিউ আধান ভি বেগে গতিশীল হয়, কি বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে একটা আধান কিউ মানের যদি ভি গতিবেগে গতিশীল হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডও তার উপর বল প্রয়োগ করবে, ম্যাগনেটিক ফিল্ডও তার উপর বল প্রয়োগ করবে। তাই লব্ধি বল কত হবে, সেটা হচ্ছে লব্ধি লোরেঞ্জ ফোর্স বা লব্ধি লোরেঞ্জ বল। অতএব তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে তাকে কি বলা হচ্ছে, লোরেঞ্জ লব্ধি বল বা লোরেঞ্জ বল। লোরেঞ্জ তড়িৎ বল তড়িৎ ক্ষেত্রের জন্য, প্লাস লোরেঞ্জ চৌম্বক বল চৌম্বক ক্ষেত্রের জন্য। দুটো মান যদি লিখি তাহলে কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। এবার মোট লব্ধি বল থেকে কিউ যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি থাকবে, ই ভেক্টর প্লাস ভি ক্রস বি ভেক্টর। তোমরা জানো এর আগে বহুবার আলোচনা হয়েছে যে লোরেঞ্জ চৌম্বক বল গতিশীল আধান যদি ভি বেগে গতিশীল হয়, বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তবে তার উপর যে বল হয় চৌম্বক বল এফ এম, সেটার অভিমুখ কিরকম, ভি এবং বি উভয়ের উপর পারপেন্ডিকুলার। মনে করলাম চৌম্বক ক্ষেত্রে এখানে ভি বেগে গতিশীল একটা আধান হচ্ছে কিউ আধানটা ভি বেগে গতিশীল, এবং এখানে চৌম্বক ক্ষেত্রটা পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড অ্যান্ড ইনওয়ার্ড, ভিতরের দিকে রয়েছে। এই বোর্ডের ভিতরের দিকে লম্বভাবে রয়েছে চৌম্বক ক্ষেত্র, যার মান হচ্ছে বি। তো ভিতরের দিকে লম্বভাবে থাকলে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, ক্রস চিহ্ন দিয়ে, তাই তো। আর যদি বহির্মুখী হয় তলের, তাহলে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে আধানের অভিমুখ, আর এটা যদি ক্যাপটা যদি আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ধরি তাহলে ভিতরের দিকে লম্ব হবে, তাহলে এরকম, তাই কি না। তাহলে ভিতরের দিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র, এদিকে হচ্ছে আধানের অভিমুখ, আধানের গতিবেগ এইদিকে। তাহলে যে বলটা অনুভব করবে চৌম্বক বল, তার মান, তার অভিমুখ কোন দিকে, আমরা স্ক্রু নিয়ম দিয়ে জানতে পারি, যেটা হচ্ছে ভি আর ভিতরে হচ্ছে চৌম্বক বল। তাই এই বরাবর যদি ভি থেকে চৌম্বক বল এই বরাবর, এদিকে ভি আছে, তো ভি থেকে বি এর দিকে যদি চৌম্বক আমরা স্ক্রু ঘোরাই তাহলে উপরের দিকে বলটা হবে। এবং সব থেকে সহজ বুদ্ধি রাইট হ্যান্ড পাম রুল, এটা থেকে অতি সহজে বোঝা যায়। রাইট হ্যান্ড পাম রুলটা কি, যে আমাদের যে ডান হাতের যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলা সব সময় থাকবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে, আর বুড়ো আঙুলটা থাকবে আধানের গতির অভিমুখে। আধানের গতি মানে কারেন্টের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে বা ধনাত্মক আধানের গতির অভিমুখে থাকবে বুড়া আঙুলটা, বৃদ্ধাঙ্গুলিটা, আর বাকি আঙুলগুলো থাকবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে। তাহলে ডান হাতের যে তালু, পাম, সেটা যে অভিমুখে থাকবে, এটা না, এটা তো উল্টো দিক, পামটা
এটা যে অভিমুখে থাকবে সেই অভিমুখে এই চৌম্বক বল বা লরেন্জ চৌম্বক বল ক্রিয়া করবে। লরেন্জ চৌম্বক বলের অভিমুখ সেই দিকে হবে। তাহলে এই দিকে ভি আর ভিতরের দিকে পারপেন্ডিকুলারলি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তাই ভিতরে পারপেন্ডিকুলার চৌম্বক ক্ষেত্র, তো আঙুলগুলা ভিতরের দিকে দিলাম অভিমুখ। ভি এর অভিমুখ কোন দিকে? ওই দিকে, তো ভিটাকে ওই দিকে করলাম, তাহলে হাতের তালুটা উপরে হচ্ছে, তাই উপরের দিকে হবে লরেন্জ চৌম্বক বল। তাই লরেন্জ চৌম্বক বল হবে উপরের সাইডে, যাকে এফএম বলা হচ্ছে। অর্থাৎ ডান হাতের তালু দিয়ে আমরা এফএম কে বেশি সহজে নির্ণয় করতে পারি এর অভিমুখ কোন দিকে। তড়িৎ ক্ষেত্র ইন্ডিভিজুয়ালি যদি তড়িৎ ক্ষেত্রে কোনো আধান কিউ প্রবেশ করে তাহলে কিউ ই বল অনুভব করবে। ধনাত্মক আধান হলে ই এর অভিমুখে বল অনুভব হবে, ঋণাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে। আর যদি গতিশীল আধান, চৌম্বক ক্ষেত্রে কিন্তু স্থির আধান না, গতিশীল আধান যদি প্রবেশ করে ভি বেগে, তাহলে এখানে বল অনুভব করে তার মান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। আর যদি এমন একটা ক্ষেত্র থাকে যেখানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র মিলেমিশে আছে, তো তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে যে মোট বল অনুভব করবে গতিশীল আধান, স্থির আধানের বল এখানে শূন্য, কিন্তু সেই লব্ধি বলকে বলা হচ্ছে লরেন্জ বল, যার মান হচ্ছে এটা। এবার আমরা জানব যে কোনো গতিশীল আধান যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করে তবে তার গতিপথ কেমন হয়। গতিপথ হয় বৃত্তাকার, কিন্তু কেন হয় বৃত্তাকার? পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড রয়েছে চৌম্বক ক্ষেত্র। এবার এখানে একটা আধান এই জায়গাতে এই বরাবর গতিশীল হওয়ার চেষ্টা করলো, প্লাস কিউ আধান। চৌম্বক ক্ষেত্র অন্তর্মুখী, এই বোর্ডের লম্ব বরাবর, আর আধানটা তার সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে আধানের গতিবেগের দিক। তাহলে আধানটা কি সোজাসুজি যাবে, না এর প্রভাবে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সেটা অন্য কোনো পথ ধরবে? তো আমরা কি জানি, যদি আমরা লরেঞ্জ বলের যে চৌম্বক লরেঞ্জ বল তার যদি চিন্তা করি, যে চৌম্বক ক্ষেত্র দ্বারা এই আধান যে বল অনুভব করছে চৌম্বক বল, তার অভিমুখ কোন দিকে? এইখানে যখন আধানটা পৌঁছাইছে, মনে করলাম আধানটা এই বিন্দুতে পৌঁছালো, তখন আমরা হিসাব শুরু করলাম গতিপথ কোন দিকে হবে। তাহলে গতিবেগ এইদিকে, এইদিকে বুড়া আঙুল রাখবো। চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকে আমার বাকি আঙুলগুলো থাকবে। ডান হাতের পাম রুল যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে রাখলাম ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে 4টা আঙ্গুল, আর বুড়া আঙ্গুলটা আধানের গতির দিকে, তালুটা উপরের দিকে। তো এইদিকে বল অনুভব করবে। তো এইদিকে যদি বল অনুভব করে তাহলে আধানটা এইদিকে আর যাবে না, একটু বেঁকে ওইদিকে যাওয়ার চেষ্টা করবে। ওইদিকে যেতে গিয়ে আধানটা মনে করলাম কোনো কারণে এইখানে প্রবেশ করলো। এবার এখানে টেনজেন্সিয়ালি তার গতিবেগ, তাহলে আমি সেই দিকে রাখবো বুড়া আঙুলটা। বুড়া আঙুলটা থাকবে গতিবেগের দিকে আধানের, বাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে। এবার দেখা যাচ্ছে তার এই দিকে হচ্ছে ফোর্স। এইখানে যখন ছিল তখন ফোর্স কোন দিকে ছিল? উপরের দিকে, এই বরাবর ফোর্স ছিল। এবার যখন এইখানে পৌঁছালো, বা মনে করলাম যে এইখানে যখন আধানটা আসলো, তখন তার ফোর্স হচ্ছে এই বরাবর। ঠিক সেরকম আবার বেন্ড করবে এটার জন্য। যখন এইখানে পৌঁছালো, তো এখানে যদি পৌঁছাই তার গতিবেগ এই দিকে, 4টা আঙুল থাকবে চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে এই দিকে হচ্ছে তার ফোর্স, তাই এই দিকে যাবে। এরকম করতে করতে প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা ডান হাতের তালু দিয়ে চেক করি, এখানে গতিবেগ এই দিকে, তো এই বরাবর রাখবো বুড়া আঙুল, তো নিচের দিকে। এই করতে করতে কি হবে, আধানটা অ্যাকচুয়ালি আর কিছুই না, একটা বৃত্তপথে পরিভ্রমণ করবে, যার সর্বদাই এফএম এর মান হচ্ছে, কিসের দিকে? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে মান সর্বদাই হবে তার।
এই যে কেন্দ্রাভিমুখী যে বল, অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলটা সাপ্লাই দিচ্ছে কে? চৌম্বক বল। চৌম্বক বলের মান আমরা জানি যে চৌম্বক বল Fm = Q × V × B। এখানে প্রতি ক্ষেত্রেই V এবং B এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। B হচ্ছে ভিতরের দিকে পারপেন্ডিকুলার, আর V হচ্ছে এইদিকে। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় B আর V এদিকে হোক, এদিকে হোক, এদিকে হোক, এদিকে হোক, যেদিকে হোক না কেন, পরস্পরের কোণ কত? 90 ডিগ্রি। তো V এবং B এর কোণ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা Q × VB sin 90 ডিগ্রি, সেটা হচ্ছে QVB। Fm এর মান, স্কেলার মান শুধু বলছি। এবার এই মানটা কার সঙ্গে সমান? বৃত্তপথে যে ঘোরাচ্ছে, মনে করলাম রেডিয়াস r বৃত্তপথে যে ঘোরাচ্ছে, এই বলটাই অভিকেন্দ্র বল হিসাবে ক্রিয়া করছে। অর্থাৎ অভিকেন্দ্র বলের রাশিমালা কত? mv²/r। এটাই হচ্ছে QVB। বা এখান থেকে বলা যায় যে r এর মান কত হবে? r = mv/qb। একটা v কেটে গেল এই জন্য। এবার আধানটার ভর যদি বেশি হয়, রেডিয়াস বেশি হবে, বেশি বড় বৃত্তপথে ঘুরবে। গতিবেগ বেশি হলে তারও রেডিয়াস বেশি হবে। আর কিউ আর বি তার সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে আর। তাহলে আমরা কি জানলাম? যে সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে, চৌম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অফ দ্য বোল্ট, আর তার সঙ্গে আধানটা লম্বভাবে যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, যখনই লম্বভাবে গতিশীল হবে চৌম্বক ক্ষেত্র তাকে বেন্ড করবে, চৌম্বক ক্ষেত্র তাকে বেন্ড করবে। যেদিকে আধানের গতিবেগ তো টেনজেন্সিয়াল নিতে হবে যে কোনো পয়েন্টে। এদিকে গতিবেগ একটু ঘুরিয়ে দিল, আরেকটু গতিবেগ ঘুরিয়ে দিল, আরেকটু গতিবেগ ঘুরিয়ে দিল, সবসময় ঘুরিয়ে দিবে। এমনভাবে ঘোরাবে সুষম চৌম্বক ক্ষেত্র যাতে বৃত্তপথে আবর্তন করে। যদি আধানটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পারপেন্ডিকুলারলি লম্বভাবে বা অবিলম্বভাবে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে গতিশীল আধানকে বৃত্তপথে ঘুরিয়ে দেয়। গতিশীল আধানের গতির অভিমুখ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে হলে তো বৃত্তাকার পথে আধানটি পরিভ্রমণ করে, কিন্তু লম্বভাবে যদি গতিশীল না হয়ে অন্য একটা কোণে গতিশীল হয় চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, তাহলে আধানটির গতিপথ কিরূপ হবে? স্প্রিংয়ের মতো, হেলিক্যাল, স্পাইরাল, কুণ্ডলীকৃত। কেন? সেটা আমরা জানব। এবার মনে করলাম যে জেড অভিমুখ এদিকে, জেড অক্ষের দিকে আমরা চৌম্বক ক্ষেত্র বি নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তিনটাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার। যদিও ছবিতে বুঝতে একটু অসুবিধা হয়, তিনটা অক্ষ জানি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে। এবার একটা আধান যেটা XY তল থেকে, এখান থেকে মনে করলাম বি এর পারপেন্ডিকুলার, বি এর সঙ্গে লম্বভাবে না গিয়ে, বি এর সঙ্গে লম্বভাবে না গিয়ে একটা অ্যাঙ্গেলে যাচ্ছে। মনে করলাম যে আধানটার গতিবেগ এইদিকে, কিউ আধানের ভি এইদিকে। বি এর সঙ্গে লম্ব হবে না, বি এর সঙ্গে লম্ব হবে হলে XY তলের মধ্য দিয়ে, XY তলের উপর দিয়ে যেতে হতো গতিবেগটাকে। XY তলটা হচ্ছে জেড অক্ষের সঙ্গে লম্ব, জেড অক্ষের দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বকে XY তল, তো XY তলের উপর দিয়ে যেতে হতো। কিন্তু না, একটু ব্যাখ্যা করে যাচ্ছে। তাহলে এই গতিবেগকে আমরা দুটি উপাংশে ভাগ করব। একটা উপাংশ হচ্ছে বি এর দিক, জেড অক্ষের দিক, এই অক্ষের সমান্তরাল নিব। এবার মনে করলাম যে এই কোণটা হচ্ছে থিটা, জেড অক্ষের সঙ্গে থিটা কোণে যাচ্ছে, 90 ডিগ্রি না, থিটা কোণে। 90 ডিগ্রি হলে বৃত্তপথে ঘুরত।
তাহলে ভি এর এদিকের উপাংশ কি? ভি কস থিটা, লাগা কস খাড়া সাইন। ভি এর এদিকের উপাংশ জেড অক্ষ বরাবর বা বি এর দিকে ভি কস থিটা উপাংশ। আর এক্স ওয়াই তলে এক্স অক্ষ বরাবর এদিকে হচ্ছে ভি সাইন থিটা, যেটা এক্স অক্ষ বরাবর গতিবেগের উপাংশ, কিন্তু এটা বি এর সঙ্গে লম্ব। বি এর সঙ্গে লম্ব গতিবেগ যদি হয় সেটা বৃত্তপথে ঘোরাতে চাই, লব্ধি যেটা অরিজিনাল গতিবেগ সেটা লম্ব না, সেটা বি এর সঙ্গে থিটা কোণে আছে, 90 ডিগ্রিতে না। তো থিটা কোণে যদি থাকে সেই গতিবেগটাকে আমরা দুটি উপাংশে বিভাজন করলাম, একটা বি বরাবর জেড অক্ষ বরাবর ভি কস থিটা আর একটা এক্স অক্ষ বরাবর ভি সাইন থিটা। ভি কস থিটা আধানটাকে এই বরাবর নিয়ে যাবে। ভি কস থিটা গতিবেগটা কি করবে? আধানের উপর যে কিউ আধানের উপর যে ভি কস থিটা মনে করলাম কিউ আধান রয়েছে, কিউ আধানটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভি কস থিটা উপাংশ। আর ভি সাইন থিটা সেটা তো লম্বভাবে ক্রিয়া করছে বি এর সঙ্গে। বি এর সঙ্গে লম্বভাবে ক্রিয়া করলে কি করবে? সেই গতিবেগ বৃত্তপথে ঘোরাবে। অর্থাৎ এখানে গতিবেগটা ভেঙে দুটি উপাংশে ভাগ করলো, যে দুটি উপাংশ একটা বৃত্তপথে ঘোরাতে চাইবে আর একটা তাকে উপর দিকে নিয়ে যেতে চাইবে জেড অক্ষের দিকে। তার মানে কি? দুটার লব্ধি ক্রিয়ায় একজন বৃত্তপথে ঘোরাতে চাইছে, একজন বি এর দিকে নিয়ে যেতে চাইছে জেড অক্ষ বরাবর। দুটার ক্রিয়ায় এরকম ঘটনা ঘটবে, এরকম করে আস্তে আস্তে সে উপরের দিকে উঠবে। এটাকেই বলা হচ্ছে স্পাইরাল বা হেলিক্যাল বা কুণ্ডলীকৃত গতিপথ কিউয়ের। তো কুণ্ডলীকৃত যদি গতিপথ হয় তা আমরা কি বলতে পারি এখানে? অতএব বেগের উপাংশ দুটি, একটা হচ্ছে ভি কস থিটা বি বরাবর, আর একটা হচ্ছে ভি সাইন থিটা পারপেন্ডিকুলার টু বি। তো ওই জন্য লব্ধি ক্রিয়ায় এটা বৃত্তপথে এবং স্পাইরালি আস্তে আস্তে উপরে উঠবে। যে অভিকেন্দ্র বল এম, এখানে পারপেন্ডিকুলার বল যেটা তাকে নিয়ে কাজ করব, এই বলটাই বৃত্তপথে ঘোরাবে। তাহলে এই বলটা বলছি এই গতিবেগের উপাংশটা বৃত্তপথে ঘোরাবে। তাহলে এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবার বৃত্তাকার পথের মনে করলাম যে রেডিয়াস হচ্ছে আর, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কী হবে? চৌম্বক বল। চৌম্বক বল হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, অর্থাৎ কিউ ভি সাইন থিটা ইন্টু বি। এখানে ভি বলতে ভি সাইন থিটা উপাংশ নিতে হবে, এটাই হচ্ছে লম্ব, তাই লম্বটা নিয়ে কাজ করতে হবে। তো এদিকে ভি সাইন থিটা আর এদিকে ভি সাইন থিটা একটা কেটে গেল। তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে কিউবি ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা ডিভাইড বাই আর। আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি যে এই জায়গাটাকে বলে পিচ, এই জায়গাটাকে পিচ বলে। তো পিচের মান কত? অর্থাৎ দুটা যে হেলিক্যাল স্পাইরাল রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে পিচ। এই পিচের মান বার করতে হবে। পিচ মানে কি? পিচ মানে হচ্ছে টাইম পিরিয়ড ইন্টু এই অভিমুখের এক টাইম পিরিয়ডে এটা একটা বৃত্তপথে ঘোরাচ্ছে, এক টাইম পিরিয়ডে এদিককার গতিবেগ তাকে কত উপরে নিয়ে যাচ্ছে। তাহলে পিচ মানে হচ্ছে টাইম পিরিয়ড ইন্টু উলম্ব দিকে গতিবেগ ভি কস থিটা। এটা তো একটা বৃত্তপথে ঘোরাচ্ছে, যখনই একটা বৃত্তপথ ঘোরালো ততক্ষণে এ কত উপরে নিয়ে গেল। থিটা কি? টাইম পিরিয়ড বৃত্তপথে ঘোরানোর জন্য, আর ভি কস থিটা উপরে যেটা নিয়ে যাবে উপাংশটা। এবার টি এর মান কি? টি বলতে আমরা জানি বৃত্তের পরিধি 2πr ডিভাইডেড বাই গতিবেগ ইন্টু ভি কস থিটা। বুঝাতে পারলাম কিছু? পিচ মানে হচ্ছে টাইম পিরিয়ড, বৃত্তপথে ঘুরতে কত সময় লাগে? বৃত্তপথটা হচ্ছে 2πr,
কত বেগে ঘুরছে, এই বেগটা নিয়ে কাজ করছে, তাহলে 2πr/v sin থিটা। এই টাইমে একটা বৃত্ত কমপ্লিট হচ্ছে, সেই টাইমে উপরের গতিবেগটা তো বসে নাই, ও তো উপরে ঠেলছে, তাহলে ওই গতিবেগ দিয়ে গুণ করলাম এই টাইমটাকে, তাহলে কত হচ্ছে, ভি কাটছে 2πr cot থিটা। এটা হচ্ছে পিচের মান। স্পাইরাল গতিবেগ সৃষ্টি করবে যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে যায়, আর যদি 90 ডিগ্রি কোণে যায় তাহলে উপরের ভি cos থিটার মান 0। বি এর সঙ্গে যদি 90 ডিগ্রি কোণে xy তলে গতিশীল হয় আধানটি, তাহলে ভি cos থিটা 0 হয়ে যাবে। ভি cos থিটা 0 কেন হবে, থিটা 90 ডিগ্রি, তাহলে ভি cos 90 ডিগ্রি 0, উপরে কোনো বল থাকবে না, তার মানে কি উপরে যাওয়ার চান্স নেই, এখানে বৃত্তপথে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, যেটা আমরা একটু আগে বার করলাম। চৌম্বক ক্ষেত্রে গতিশীল তড়িতাধান মুভিং চার্জ চৌম্বক ক্ষেত্রে বল অনুভব করে, লরেন্জ চৌম্বক বল। তো গতিশীল আধান যদি চৌম্বক ক্ষেত্রে বল অনুভব করে, তাহলে তড়িৎবাহী তার সেও বল অনুভব করবে। কেন, তড়িৎবাহী তার মানে কিছুই না, ওখানে অনেকগুলি গতিশীল আধান রয়েছে একই অভিমুখে, তো প্রত্যেকটি আধান ইন্ডিভিজুয়ালি বল অনুভব করবে চৌম্বক ক্ষেত্রের জন্য, এবং সম্মিলিতভাবে যেহেতু পরিবাহীর অভ্যন্তরে গতিশীল আধানগুলি রয়েছে, তাই গতিশীল আধানগুলি পরিবাহীর অভ্যন্তরে সম্মিলিতভাবে বল অনুভব করবে, যেটা তারের উপর ক্রিয়া করবে। সেজন্য চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী যদি কোনো তার থাকে, মনে করলাম এটা তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রে রয়েছে, তো এখানে অসংখ্য আধান রয়েছে, তড়িৎ ইলেকট্রনগুলি যেই অভিমুখে গতিশীল হয় কারেন্ট তার বিপরীত অভিমুখে যায়। মনে করলাম ইলেকট্রন এই দিকে গতিশীল হচ্ছে, তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, বা ইলেকট্রনের অপোজিটে তড়িৎ প্রবাহ ধরা হয়, তাই ইলেকট্রনের অপোজিট আধানের গতির অভিমুখে মনে করলাম যে প্লাস আধানগুলি হোলসগুলি এইদিকে গতিশীল হচ্ছে, তো এইদিকে যদি গতিশীল হয় তাহলে আধানের গতিবেগ বা কারেন্টের গতিবেগ এই বরাবর ভি। এবার মনে করলাম যেখানে চৌম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অফ দ্য বোর্ড রয়েছে, এই তলের সঙ্গে লম্ব হবে ভিতরের দিকে, তাহলে আমরা স্ক্রু নিয়মের সাহায্যে বা ডান হাতের তালু নিয়মের সাহায্যে প্রমাণ করতে পারি যে এই আধানটা, এই 4টা আঙুল থাকবে চৌম্বক ক্ষেত্রের দিকে, বুড়ো আঙুলটা আধানের গতির দিকে, মানে কারেন্টের দিকে অ্যাকচুয়ালি, তাহলে তালুটা থাকছে উপরের দিকে। তাহলে কি হবে, এই আধানটা সে উপরে বল অনুভব করবে, এই আধানটা সে উপরে বল অনুভব করবে, এই আধানটা সেও উপরে চৌম্বক বল অনুভব করবে। তো অসংখ্য আধান রয়েছে, সবাই উপরের দিকে বল অনুভব করবে, তাই সম্মিলিতভাবে একটা উপরের দিকে লব্ধি বল ক্রিয়া করবে। তাই তড়িৎবাহী কোনো তার যদি চৌম্বক ক্ষেত্রে থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্রে সে একটা বল অনুভব করে, সেই বলের মান আমরা নির্ণয় করব। তো এটা পারপেন্ডিকুলারলি থাকলে, কিন্তু যদি কোনো অ্যাঙ্গেলে থাকে, সাধারণভাবে কোনো অ্যাঙ্গেলে যদি থাকে একটা তড়িৎবাহী তার, তাহলে তার উপরে ক্রিয়াশীল বল কত। মনে করলাম এবার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই দিকে নিয়েছি, এবং তার সঙ্গে এখানে আমরা একটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট মোটা পাতলা হোসনা, কি আঁকাই রে বাবা, সোজা আঁকাতে পারি না, ঠিক আছে, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা পরিবাহী তার রয়েছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে এই অভিমুখে এল দৈর্ঘ্যের, এবং আধানগুলা ধনাত্মক আধানগুলা এইদিকে যাচ্ছে, আধানের গতিবেগ বা কারেন্টের গতিবেগ এইদিকে, এবং বি এর সঙ্গে এই পরিবাহীর দৈর্ঘ্যের কোণ হচ্ছে থিটা। পরিবাহীর দৈর্ঘ্য আর তড়িৎ প্রবাহের দিক, দৈর্ঘ্যের দিক আর তড়িৎ প্রবাহের দিক আমরা একই দিকে ধরলাম, এটা থিটা বা এটাও থিটা ধরতে পারি, প্রত্যেকটাই থিটা, সমান্তরাল যেহেতু
সুষম চৌম্বক ক্ষেত্র, তাই ইকুইডিস্টেন্স রেখেছি চৌম্বক বলরেখাগুলিকে। এবার আমরা কি করব, এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মনে করলাম আমরা এখানে প্রথমে ডিএল দৈর্ঘ্য নিব, ডিএল দৈর্ঘ্যের একটা ছোট্ট সেগমেন্ট নিলাম, এর প্রস্থচ্ছেদ মনে করলাম এ। তো কারেন্টের একটা রাশিমালা ছিল, মনে আছে কিনা, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তার রাশিমালা কত হবে? যদি মনে করি যে আধানগুলির, ধনাত্মক আধানগুলির ড্রিফট ভেলোসিটি, তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ, আমরা এগুলো আলোচনা করেছি, মনে আছে কিনা, ভিডি, তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ ভিডি, একক আয়তনে আধান সংখ্যা হচ্ছে এন, প্রত্যেকটা আধানের মান হচ্ছে ই, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে ভ্যানা বলেছিলাম। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এটা। মাথা খারাপ হয়ে গেল। যদি একটু ভালো করে ভাবো যে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, এক সেকেন্ডে একক সময়ে কতগুলো আধান কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যাচ্ছে, তো এক সেকেন্ডে কত দূর যাচ্ছে, গতিবেগের সমান দৈর্ঘ্য, তাহলে ভিডি হচ্ছে অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ, তাহলে ভিডি পরিমাণ দৈর্ঘ্য যাবে। এক সেকেন্ডে আধানগুলো কত দূর যাবে, ভিডি পরিমাণ দৈর্ঘ্য। এক সেকেন্ডে আধানের প্রবাহকেই তো বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এক সেকেন্ডে যাবে ভিডি পরিমাণ দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এটা আয়তন কত, ভিডি ইন্টু এ। একক আয়তনে কতগুলো আধান আছে, এন সংখ্যক, তাহলে এতগুলো আধান যাচ্ছে, এক একটা আধানের মান কত, ই পরিমাণ। তাহলে দেখো এটা এখানে আসছে কিনা, ওটাই তো তড়িৎ প্রবাহ মাত্রা। তাই তড়িৎ প্রবাহ মাত্রা I = ভ্যানা। এবার আমরা টোটাল দৈর্ঘ্যের জন্য কতটা বল অনুভব করছে সেটা নির্ণয় করব না, একটা আমরা সেগমেন্ট নিয়ে নিব ডিএল। ধরি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর উপর প্রযুক্ত বল ডিএফ সমান কি হবে? আমরা একটা যদি আধান থাকতো তাহলে হয়তো কিউ ইন্টু ভি ক্রস বি, একক আধানের জন্য প্রযুক্ত চৌম্বক বল। কিন্তু এখানে ডিএল এর মধ্যে কতগুলো আধান রয়েছে, ডিএল এর মধ্যে আধান রয়েছে ডিএল দৈর্ঘ্য, এ ক্ষেত্রফল, তাহলে ডিএল এর আয়তন পেলাম। ডিএল এর যদি আয়তন পেয়ে যাই, একক আয়তনের চার্জ সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে ডিএল এর মধ্যে মোট চার্জ পেয়ে গেলাম, মোট চার্জের সংখ্যা পেয়ে গেলাম, তাকে ই দিয়ে গুণ করলাম। যদি একটি আধানের পরিমাণ হয় ই, তাহলে এই পরিমাণ আধান আছে, এটা হচ্ছে কিউ এর মান। কোথায়? ডিএল সেগমেন্টে মোট কিউ, ডিকিউ অ্যাকচুয়ালি এটা আর কিছুই না, এটা হচ্ছে ডিকিউ। অথবা লেখা যেত ডিএফ ইকুয়াল টু ডিএল আধানের মধ্যে ডিকিউ ইন্টু ভিডি ইন্টু বি। এবার ডিকিউকে আমরা লিখতে পারি ডিএল দৈর্ঘ্য, আয়তন হলো, আয়তনের পরে ধনাত্মক আধানের সংখ্যা হলো, ধনাত্মক আধানের পরিমাণ হলো, ডিকিউ হলো, এখানে ভিডি আর বি, ভিডি এবং বি, এদিকে ভিডি এদিকে বি, কোণ হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে ভি বি সাইন থিটা। ডিএফ এর মান এখানে যেহেতু ভেক্টর কোষ নিয়েছি, এখানে ডিএফ নিই স্কেলারটা, বোঝা গেল কি? এটা হচ্ছে ডিকিউ, এটা ভি ক্রস বি।
এই ডিএল যে বল অনুভব করছে কোন দিকে বল অনুভব করবে? ভি ক্রস বি, এটা যে ভি এর অভিমুখ, ভি থেকে বি এ নিয়ে আসো, তো টাইট হচ্ছে মানে ভিতরের দিকে বল অনুভব করবে, ডিএফ এর দিকটা হবে ভিতরের দিকে। এবার আমরা টোটাল দৈর্ঘ্যের জন্য চাই, অতএব মোট বল এল দৈর্ঘ্যের জন্য এফ ইজুকাল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এটাকে ইন্টিগ্রেশন করব, এ ধ্রুবক, তার প্রস্থচ্ছেদ এ ধ্রুবক, এন একক আয়তনে আধান সংখ্যা ধ্রুবক, প্রতিটা আধানের চার্জ ধ্রুবক, ভিডির মান ধ্রুবক, বি ধ্রুবক, সাইন থিটা, থিটাটাও যদি দেখো প্রত্যেক জায়গায় থিটা এল দৈর্ঘ্যের সঙ্গে থিটা ধ্রুবক, কারণ এটা হচ্ছে ইউনিফর্ম, তাহলে এখানেও থিটা, এখানেও থিটা, এখানে প্রত্যেকটা জায়গায় থিটা একই, তো এটাও ধ্রুবক। তো বাঁচলো কি? এটা শুধু ইন্টিগ্রেশন হবে, অর্থাৎ আচ্ছা লিখি প্রথমে ভিডিই এন এ বি সাইন থিটা ডিএল, এটা করলে ভিডিই এন এ বাইরে চলে আসলো, বিটাও বাইরে আসলো, সাইন থিটাও বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ ডিএল অনলি। এটাকে যদি আমরা এখানে লিখি কি পাচ্ছি? এফ ইজুকাল টু, এই যে ভেনা এটা মানে কারেন্ট, উদ্দেশ্যটা কি? আমরা আধান দিয়ে করেছি, তো এবার কারেন্ট যাচ্ছে, তো কারেন্টের মাধ্যমে এরকম ফর্মুলা আনতে হবে, তো এটা হচ্ছে আই, আর এখানে এটা হচ্ছে এল, এল বি সাইন থিটা বা বি এল সাইন থিটা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সাইন থিটা। ডিএল কে যদি ইন্টিগ্রেশন করি, ডিএল 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 ডিএল, তো গোটা এলটা হবে কিনা, ওই জন্য ডিএলটা ইন্টিগ্রেশন করলে এল হয়ে গেল, আই বি এল সাইন থিটা। এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে লিখব আই এল ক্রস বি, আই এল ক্রস বি, এল ক্রস বি লেখা যায় বা বি ক্রস এল লেখা যায়, কোনটা রাইট? দুটোর মধ্যে একটা রাইট, কিন্তু এল ক্রস বি যদি লিখি, এলটা এইদিকে আছে তাহলে এদিকে ঘোরাবো, ভিতরের দিকে হবে, আর বি ক্রস এল যদি লিখে দিই ফোর্সটা, তো বি থেকে এল তাহলে খুলছে, বাইরে আসছে, তো বাইরে তো আসবে না, এখানে বলটা ভিতরের দিকে ক্রিয়া করছে, বলটা ভিতরের দিকে ক্রিয়া করে, কারণ ভি এই দিকে, ভি যদি আধানের গতিবেগ হচ্ছে এই দিকে, তো আধানের গতিবেগ, একটা আধানের কথা যদি চিন্তা করি, আধানটা এইদিকে যাচ্ছে, ধনাত্মক আধান এইদিকে যাচ্ছে, তো এইদিকে ঘুরে ভিতরের দিকে বলটা আমাকে করতেই হবে, তাই এলটাকে আগে লিখতে হবে, তবে ভিতরের দিকে বলটা হবে এল ক্রস বি করলে। তাহলে এটাই হচ্ছে আধানের উপর, তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। আর যদি স্কেলার প্রোডাক্ট বলি তাহলে এফ ইজিক্যাল টু আইবিএল সাইন থিটা। এবার আলোচ্য বিষয়, দুটি সুদীর্ঘ ঋজু সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল, মানে দুটা তার দিয়ে, দুটা কারেন্টের ওয়্যার দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, কারেন্টের ওয়্যারটা যদি সুদীর্ঘ হয়, ঋজু হয়, সুদীর্ঘ মানে ইনফাইনাইটলি লং, দুটো তার আছে, এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে এইদিকে, এখানে I2 কারেন্ট যাচ্ছে এইদিকে, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করলাম ডি, এটা 1 নাম্বার ওয়্যার, এটা 2 নাম্বার ওয়্যার। তাহলে একই অভিমুখে যদি সমান্তরাল দুটি পরিবাহী দিয়ে, ঋজু সমান্তরাল সুদীর্ঘ পরিবাহী দিয়ে যদি একই অভিমুখে তড়িৎ প্রবাহিত হয়, তোমরা জানো কি দুটাই পরস্পরকে আকর্ষণ করে, এই পরিবাহীটা এদিকে বল অনুভব করবে, এই পরিবাহীটাও এদিকে বল অনুভব করবে, দুটোই দুদিকে বল অনুভব করবে, কিন্তু এই বলটা নগণ্য, তাই বাড়িতে যে তারগুলো যাচ্ছে তারা পরস্পরকে আকর্ষণ করে চিপকে যাচ্ছে না একই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু পরীক্ষামূলকভাবে প্রমাণিত যে এরা পরস্পর বল অনুভব করে, তারা কাছাকাছি আসার চেষ্টা করে। আর যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, মনে করলাম একটা তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, একটা তড়িৎ প্রবাহ ওই দিকে হচ্ছে, তাহলে এরা দূরে সরে যাওয়ার একটা বল অনুভব করবে। অর্থাৎ একই অভিমুখে তড়িৎ প্রবাহিত হলে আকর্ষণী বল হবে,
এরা পরস্পরকে আকর্ষণ করবে, আর বিপরীত দিকে হলে বিকর্ষণ করবে। এখানে একটা ঘটনা, স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বা চুম্বকের আকর্ষণ বিকর্ষণ এখানে উল্টে যায়। আমরা জানি সমধর্মী আধান বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান আকর্ষণ করে। এখানে বিপরীতধর্মী কারেন্ট বিকর্ষণ করে, সম বিপরীতধর্মী না, বিপরীত অভিমুখী, এখানে সম অভিমুখী কারেন্ট আকর্ষণ করে। চুম্বকের বেলাতেও সমমেরু বিকর্ষণ, বিপরীত মেরু আকর্ষণ। এইখানে শুধু উল্টো, যে সমমুখী কারেন্ট আকর্ষণ করে, বিপরীতমুখী কারেন্ট বিকর্ষণ করে। কেন? আমরা জানি যে এই পরিবাহীটি এই বিন্দুতে ডি বিন্দু দূরে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কোন তড়িৎবাহী পরিবাহী তার পার্শ্ববর্তী অঞ্চলে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, তাই তো? আমরা বায়ো-স্যাভার্ট সূত্র জানি, আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল জানি। তো এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে কে? I1 এক নম্বর পরিবাহী। এ যদি ওখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে? ডান হাতের মুষ্টি নিয়ম। এবার কিন্তু ডান হাতের মুষ্টি নিয়ম, তালু নিয়ম না, বলের বেলায় তালু নিয়ম। বলের অভিমুখ যখন নির্ণয় করব তখন তালু নিয়ম। তো মুষ্টি নিয়ম, কারেন্টের অভিমুখে গেল বুড়ো আঙুলটা, বাকি আঙুলটা কার্ল করব। কার্ল করলে এখানে ভিতরে ঢুকতে যাচ্ছে, তাহলে ভিতরে লম্ব বরাবর এই বিন্দুগুলোতে, তাই এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে লম্ব বরাবর ভিতরের দিকে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বি। এবারে ভুলে যাও, এবার বলবো চৌম্বক ক্ষেত্রে একটা সুদীর্ঘ পরিবাহী I2 রয়েছে। চৌম্বক ক্ষেত্রে একটা সুদীর্ঘ পরিবাহী I2 রয়েছে। তো একটু আগে আমরা জানলাম যে চৌম্বক ক্ষেত্রে যদি তড়িৎবাহী পরিবাহী থাকে সে বল অনুভব করে, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের জন্য এই বল অনুভব করবে। এখানে বি এর মান কত? বি এর মান দিক নেব না, ম্যাগনিটিউডটা নিচ্ছি। বি এর মান কত হবে? আমরা জানি ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের জন্য ডি দূরত্বে বল হয় μ0/4π × 2 I1 কারেন্ট যাচ্ছে I1 ডিভাইডেড বাই ডিস্টেন্স ডি। মনে আছে এটা? B = μ0/4π 2 I1/d। এটা হচ্ছে ডি দূরে এই পরিবাহীর জন্য ডি দূরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। তো চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য পেয়ে গেলাম। এবার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কি? পারপেন্ডিকুলারলি নিচের দিকে, পারপেন্ডিকুলারলি নিচের দিকে, আর আধান কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে এবার এই পরিবাহীটা কোন দিকে বল অনুভব করবে? এই যে পাম রুল, পাম আঙুলগুলো দিলাম ভিতরের দিকে, বুড়া আঙুলটা তড়িৎ প্রবাহের অভিমুখে, তো এইদিকে বল অনুভব করবে। তাই বলটা হবে, অতএব 2 নং পরিবাহী বল অনুভব করবে, একটু আগে করলাম, তড়িৎবাহী পরিবাহী বল কতটা অনুভব করে? IBL sin θ। তো এর কারেন্ট কত? এই বল অনুভব করছে, তো ওর কারেন্ট যে তার বল অনুভব করবে তার কারেন্ট লিখতে হবে I2 B। মনে করলাম আমরা L দৈর্ঘ্য নিলাম, ইনফাইনাইটলি লং তো গোটা নেওয়া যাবে না, মনে করলাম যে L দৈর্ঘ্য নিলাম, IBL sin θ। এখানে থিটার মান কত? থিটার মান 90 ডিগ্রি। I2 উপরে, থিটা ভিতরে, তাহলে একটা উপরে একটা ভিতরে মানে কি 90 ডিগ্রি কোণ। তাহলে হচ্ছে I2 B এর মান হচ্ছে μ0/4π 2 I1/d sin 90 মানে 1। এটা হচ্ছে μ0/4π, এলটা কোথায় গেল বাবা? এলটা এখানে আছে, 2 I1 I2/d × L। এই বলটা কে অনুভব করছে? 2 নাম্বার তার। 2 নাম্বার তার বল অনুভব করছে। কেন? আশেপাশে চৌম্বক ক্ষেত্র আছে পারপেন্ডিকুলারলি টু ইটস কারেন্ট ফ্লো ডিরেকশন, সেজন্য বল অনুভব করছে চৌম্বক ক্ষেত্রে থাকার কারণে। কতটা বল অনুভব করছে? এই পরিমাণ। তো এই বলটা কে অনুভব করছে? 2 নাম্বার তার। তো 2 নাম্বার তার বল অনুভব করলো কার জন্য? চৌম্বক ক্ষেত্রের জন্য। আসলে চৌম্বক ক্ষেত্রটা কে বানাইছে? 1 নাম্বার তার। তাই আসলে সোর্স হচ্ছে, বল অনুভব করার সোর্স হচ্ছে 1 নাম্বার তার। তাই 2 নাম্বার তার বল অনুভব করছে 1 নাম্বার তারের জন্য F21 লিখতে পারি।
এটা হচ্ছে ম্যাগনিটিউড। বলটা অনুভব করছে কোন দিকে? এই দিকে। এবার এই তারও তো এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, তো এই তার যদি এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করে কিভাবে চৌম্বক তৈরি করবে? এই বিন্দুতে, এই তারের জন্য এদিকে কারেন্ট যাচ্ছে, ডান হাতের মুষ্টি নিয়ম, এদিকে ধরলাম কারেন্টটা, এই বিন্দুতে যদি আমি হাতটা ভিতরে ঢুকিয়ে দিয়ে, বোর্ডের ভিতরে ঢুকিয়ে দিয়ে এই পয়েন্টে যদি বার করার চেষ্টা করি, বাইরে বার হচ্ছে, তো এই জায়গায় তড়িৎ চৌম্বক ক্ষেত্র হবে পারপেন্ডিকুলারলি বহির্মুখী। এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে পারপেন্ডিকুলারলি বহির্মুখী, কারণ দেখো ডান হাতের মুষ্টি নিয়ম, বুড়া আঙুলটা থাকলো কারেন্টের দিকে, বাইরে বেরোচ্ছে। তাই যদি হয় তাহলে এই চৌম্বক ক্ষেত্র মনে করলাম বি ড্যাশ, বি ড্যাশের জন্য এ বল অনুভব করবে। বলটা কোন দিকে অনুভব করবে? আমার ডান হাতের তালু দিতে হবে। আবার ডান হাতের তালু যদি দিই, কারেন্টের দিকে বুড়া আঙুল রাখবো, বাকি আঙুলগুলো রাখবো চৌম্বক ক্ষেত্রের দিকে, তো বহির্মুখী, তাই বহির্মুখী রাখলাম। বহির্মুখী রাখলাম, ওগুলো বাইরে বেরোচ্ছে চৌম্বক ক্ষেত্রটা, তো বহির্মুখী। তো তালুটা কোন দিকে হচ্ছে? এই দিকে, তাই এই তারটা বল অনুভব করবে এই দিকে, এই তারটা বল অনুভব করছে এই দিকে, তার মানে কি আকর্ষণ করছে। আর ওখানে উল্টো কেস হবে, একটা এই দিকে বল অনুভব করবে, একটা ওই দিকে বল অনুভব করবে। যখনই কারেন্ট ধরবো I1 I2, এটা নিজেরা চিন্তা করে নিও। এবং হিসাব করে দেখা যায় যে নিউটনের তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেই কারণে দেখা যাচ্ছে যে F21 এবং F12 এরা পরস্পর সমান, μ0 4π 2I1 I2 d × L। তো L না করে আমরা একক দৈর্ঘ্যে বার করতে পারি F21/L। একক দৈর্ঘ্যে কতটা ফোর্স হচ্ছে, একক দৈর্ঘ্যে কতটা ফোর্স হচ্ছে, এটা 1 নাম্বার তার বল অনুভব করবে 2 নাম্বার তারের জন্য। তো এটা হচ্ছে ফর্মুলা, I1 সমান I2 সমান 1 অ্যাম্পিয়ার হবে। তাহলে একক দৈর্ঘ্যে বল অনুভব করবে, ডিটাকেও আমরা 1 ধরবো, ডিটাকেও আমরা 1 ধরবো, এলটাকেও আমরা 1 ধরবো। 1 মিটার, এল সমান 1 মিটার হলে এটা দেখো এটা 1 ধরলাম, এটা 1 ধরলাম, এগুলো সব 1 1 করে করলাম। তো μ0/4π এর মান কত? তাহলে বল হবে F12 mod = F21 mod = F মনে করলাম, তার মান হবে কত? μ0/4π এর মান 10⁻⁷, আর এখানে 2 আছে, এই বাদ বাকিগুলো সব 1, তো 2 × 10⁻⁷ নিউটন। দুটি সমান্তরাল সুদীর্ঘ পরিবাহী যদি একক দূরত্বে থাকে তাহলে, বা 1 মিটার পারস্পরিক দূরত্বে থাকে, তাহলে প্রতি মিটার দৈর্ঘ্যে যদি 2 × 10⁻⁷ নিউটন পার মিটার বল অনুভূত হয়, তাহলে সেই যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে এই বল অনুভব হয়, সেই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রাকে কি বলা হচ্ছে? 1 অ্যাম্পিয়ার। যাই হোক, লোডশেডিং হয়ে গেল। অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা হচ্ছে শূন্য মাধ্যমে 1 মিটার ব্যবধানে রাখা দুটি অসীম দৈর্ঘ্যের ঋজু সমান্তরাল তারের প্রত্যেকটির মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালে এদের প্রতি মিটার দৈর্ঘ্যের উপর 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে, সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে। আজকের জন্য এ পর্যন্তই।